Bismillahirrahmanirrahim. Welcome to the National University online class. During the pandemic, I feel proud to the part of this National University online video class lecture as a resource person. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা চলমান রাখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। প্লিজ মেইনটেইন দ্য হেলথ রুলস। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অ্যাকাউন্টিংয়ের একটা ক্লাস নিয়ে। আমাদের প্রোগ্রাম হচ্ছে বিবি অনার্স সেকেন্ড ইয়ার, কোর্স কোড 222505, নেম অফ কোর্স ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, লেকচার নম্বর 5। টাইটেল অফ দ্য লেকচার কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আমার ইমেইল নাম্বার almamunmkc@gmail.com। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনার দিকে চলে যাই। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আলোচনা শুরু করতেছি। প্রথমে আমরা দেখব আমাদের এই যে প্রোগ্রাম, এই যে লেকচার, এটা কাদের জন্য। বিবি অনার্স সেকেন্ড ইয়ার, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, চ্যাপ্টার নম্বর 4, কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস। আমরা একটু বাংলায় যদি বলি যে চলতি দায় এবং সম্ভাব্য দায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলতি দায় এবং সম্ভাব্য দায় এটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IS 37 অনুযায়ী করা হয়েছে এবং এটা পরবর্তীতে আমাদের অঙ্কতে আসছে IS 37-এ। তো দেখো, আমরা এই পাঠ শেষে আমরা যে জিনিসটা আমরা জানতে পারবো বা শিখতে পারবো, একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী। Explain a current liabilities and identify the major types of current liabilities. আমরা কারেন্ট লায়াবিলিটি সম্বন্ধে বলতে পারবো এবং আইডেন্টিফাই করতে পারবো মেজর টাইপস অফ কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস কি এবং কারেন্ট লায়াবিলিটিস কত প্রকার, এগুলো নিয়ে আমরা একটু এই চ্যাপ্টারে আলোচনা করব। কারণ কারেন্ট লায়াবিলিটিস যদি তুমি না জানো তাহলে এই কারেন্ট লায়াবিলিটিসের অঙ্কগুলো ভালো করতে পারবা না। তারপরে দেখো ফিচার্স অফ কারেন্ট লায়াবিলিটিস। ফিচার অফ কারেন্ট লায়াবিলিটিস মানে বৈশিষ্ট্য, কারেন্ট লায়াবিলিটিস বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা জানতে পারবো। ডিসক্রাইব দ্য অ্যাকাউন্টিং ফর নোটস পেয়েবল। অ্যাকাউন্ট নোটস পেয়েবলের অ্যাকাউন্টিং সিস্টেম সম্বন্ধে আমরা জানতে পারবো। এক্সপ্লেইন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশন অ্যান্ড অ্যানালাইসিস অফ কারেন্ট লায়াবিলিটিস। আমরা কারেন্ট লায়াবিলিটিস ফিনান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে প্রেজেন্ট করব এবং কিভাবে দেখাবো একটা অঙ্কর মাধ্যমে সেটা আমি তোমাদের দেখাই দিব। এক্সপ্লেইন কন্টিনজেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্ট অ্যাসেট। সম্ভাব্য দায় এবং সম্ভাব্য সম্পত্তি সম্পর্কেও আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে যাই। দেখো, চলতি দায়ের সংজ্ঞা, ডেফিনেশন অফ কারেন্ট লায়াবিলিটিস। তো কারেন্ট লায়াবিলিটিস কি, এটা তো আমাদের আগে জানতে হবে, তাই না? কারবারে সাধারণত অবস্থার পরিপ্রেক্ষিতে মোটামুটি একটি হিসাব বছরের মধ্যে বা পরিচালন চক্রের মধ্যে যে সমস্ত দায় বা দেনা চলতি সম্পত্তি হতে আদায় বা নতুন চলতি দায় সৃষ্টির মাধ্যমে পরিশোধ করতে হয় তাদেরকে চলতি দায় বলা হয়, কারেন্ট লায়াবিলিটিস বলা হয়। তার মানে এখান থেকে বোঝা গেল যে কোনো দায় যদি মোটামুটি 1 বছর
বা একটা হিসাবকালের মধ্যে তোমাকে পরিশোধ করতে হয়, তাহলে সেটাকে আমরা বলবো কারেন্ট লায়াবিলিটিস। মোট দায়ের যে অংশ চলতি অর্থ বছরের পরিশোধের জন্য বাধ্যবাধকতা থাকে অথবা পরিশোধের জন্য চুক্তি হয় তাকে চলতি দায় বলে। মনে করো চলতি দায় একটা সৃষ্টি হয়েছে, সেই চলতি দায়টা আমাকে 1 বছরের জন্য পরিশোধ করতেই হবে এবং 1 বছরের কম সময়ে পরিশোধ করলে ভালো হয়, 1 বছরের মধ্যে অবশ্যই বাধ্যতামূলক পরিশোধ করতে হবে। এই জন্য এই দায়কে বলা হচ্ছে চলতি দায়, অর্থাৎ এই দায়ের মেয়াদকাল সর্বোচ্চ 1 বছর পর্যন্ত হয়ে থাকে। তাহলে বোঝা গেল যে 1 বছরের মধ্যে এই দায়টা আমাকে পরিশোধ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এ প্রসঙ্গে আমাদের অগারেন্ট কাইসুয়াম কিমেল, একজন বিখ্যাত লেখক, হিসাব বিজ্ঞানবিদ, উনি কি বলছে দেখো, এ কারেন্ট লায়াবিলিটিস ইজ এ ডেপ্ট উইথ 2 কি ফিচার্স। দুইটা বৈশিষ্ট্য আছে তাদের। ইট ক্যান রিজনেবলি বি এক্সপেক্টেড টু বি পেইড ফ্রম existing current assets or through the creation of others current liabilities. 2 number, it will be paid in 1 year or the operation cycle whichever is longer. তার মানে ওনারা যে জিনিসটা বোঝাতে যাচ্ছে সেটা হচ্ছে চলতি সম্পত্তি হতে অথবা চলতি দায় সৃষ্টির মাধ্যমে পরিশোধ করতে হবে এই কারেন্ট লায়াবিলিটিসটা। 2 নম্বর বলছে 1 বছরের মধ্যে অথবা পরিচালন চক্র এদের মধ্যে দীর্ঘতম সময় ব্যাপ্তিতে পরিশোধ, এমন 2টি প্রধান বৈশিষ্ট্য মণ্ডিত দায়কে চলতি দায় বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের চলতি দায় সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার হলো। এবার চলতি দায় সম্বন্ধে আরেকটু সামনের দিকে যাই। যেমন ফিচার্স অফ কারেন্ট লায়াবিলিটিস, চলতি দায়ের বৈশিষ্ট্য। চলতি দায়ের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য আমরা একটু দেখি, তাহলে আইডিয়াটা একটু ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমাদের এখানে বলছে 1 নম্বর বলছে দেখো, হিসাবকাল 1 বছর অথবা 1 বছর কম সময়ের মধ্যে পরিশোধ করবে। তাহলে আমাদের কারেন্ট লায়াবিলিটিসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা 1 বছর অথবা 1 বছরের কম সময়ের মধ্যে এটাকে কি করতে হবে, পরিশোধ করতে হবে। এটা একটা প্রধান বৈশিষ্ট্য। সম্পত্তি অর্জনের কাজে ব্যবহৃত হয়। এই চলতি দায়গুলা আমাদের সম্পত্তি যে অর্জন করি, আমরা বিভিন্ন সম্পত্তি অর্জন করি, কিনি, বেচি বা বিভিন্ন রকম সম্পত্তি যে অর্জন করি, অ্যাকোয়ারিং অ্যাসেটস, এই সম্পত্তি অর্জনের জন্য আমাদের চলতি দায় ব্যবহৃত হয়ে থাকে। আরেকটা দেখো 3 নম্বরে বলছে চলতি দায় চক্রাকারে আবর্তিত হয়, মানে এটা ঘূর্ণায়মান। একবার চলতি দায় শেষ হলে আবার চলতি দায় সৃষ্টি হয়। অর্থাৎ এখানে আমরা বলছি দেখো, অর্থাৎ একটি শেষ হওয়ার পূর্বে অথবা সাথে সাথে আরেকটি সৃষ্টি হয়। তাহলে চলতি দায় একটা শেষ হওয়ার সাথে সাথেই আরেকটা সৃষ্টি হয়ে যাচ্ছে, এটাকে আমরা চলতি দায় বলবো। এই 3টা বৈশিষ্ট্য মোটামুটি খেয়াল করলেই বুঝতে পারবা ইটস এ কারেন্ট লায়াবিলিটিস। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিছু চলতি দায় নিয়ে আলোচনা করব, সাম কারেন্ট লায়াবিলিটিস। এখন চলতি দায়ের মধ্যে যেমন আছে প্রদেয় হিসাব বা পাওনাদার। আমরা কিন্তু সচরাচর সবসময় দেখে থাকি বা অঙ্ক করে থাকি যে অ্যাকাউন্টস পেয়েবল, কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল জিনিসটা কি সেটা সম্বন্ধে আমরা ভালো আইডিয়া রাখি না। অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার। খেয়াল করো একটু যে পাওনাদার হচ্ছে কিভাবে সৃষ্টি হয়, ধারে ক্রয়ের মাধ্যমে আমাদের পাওনাদার সৃষ্টি হয়। কোনো মাল যদি ধারে ক্রয় করা হয় তাহলে যে ক্রেতা সে বিক্রেতার কাছে হয়ে যায় পাওনাদার। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। এবার 2 নম্বরে দেখো প্রদেয় নোট বা নোটস পেয়েবল। নোটস পেয়েবল হচ্ছে একটা কাগজ যেটার ভিতরে এরকম লেখা থাকে যে আমি এই টাকাটা এত দিনের মধ্যে অমুক ব্যাংকের আন্ডারে এই টাকাটা আমি পরিশোধ করে দিব। তার মানে একটা প্রতিশ্রুতি পত্র, এটাকে বলা হয় নোটস পেয়েবল। এবার আসো 3 নম্বরে বলছে বকেয়া খরচাবলী। বকেয়া খরচাবলী সম্বন্ধে আমরা জানি যে এটা বাকিতে আছে। যেমন মনে করো তোমার অফিসে একজন কর্মচারী ডিসেম্বর 31 তারিখে তার বেতন নেওয়ার কথা, কিন্তু সে বেতনটা নেয় নাই। তাহলে এই বেতনটা বকেয়া আছে, এটা তো তাকে এক সময় পরিশোধ করতে হবে।
সুতরাং এগুলাকে বলা হয় অ্যাক্রুড স্যালারিজ বা অ্যাক্রুড এক্সপেন্স, এটাও কিন্তু কারেন্ট লায়াবিলিটিস। তারপরে অনুপার্জিত আয়, আনআর্নড রেভিনিউ। অনুপার্জিত আয় আমরা অনেক সময় পড়ি বা জানি, কিন্তু এর আসল অর্থটা আমরা কিন্তু বুঝি না। অনুপার্জিত আয় মানে তোমার আয় হওয়ার কথা ছিল না, কিন্তু তোমার আয় হয়ে গেছে। সুতরাং যেহেতু তোমার আয় হওয়ার কথা ছিল না, আয় হয়ে গেছে, সুতরাং এটাকে আমি দায় হিসাবে ট্রিট করতে পারি। যেমন আমরা বলতে পারি বাড়িওয়ালা দেখা গেল বাড়ি ভাড়া নেওয়ার সময় 2 মাসের ভাড়াটা অ্যাডভান্স নিয়ে নিছে। তো 2 মাসের ভাড়া যে অ্যাডভান্স নিল, পরবর্তীতে তো ভাড়াটিয়া 2 মাস থাকে নাই, সুতরাং সে 2 মাসের ভাড়া অ্যাডভান্স নিয়ে রাখলো। এই যে তার কাছে একটা দায় সৃষ্টি হলো বাড়িওয়ালার কাছে, এটাকে আমরা বলবো আনআর্নড সার্ভিস রেভিনিউ বা অনুবার্জিত আয়। এবার 5 নম্বরে দেখো ফেরতযোগ্য জামানত। ফেরতযোগ্য জামানত জিনিসটা কি? রিটার্নেবল ডিপোজিট। রিটার্নেবল ডিপোজিটও কিন্তু আমাদের একটা দায়। ডিপোজিট শব্দের অর্থ কিন্তু আবার জমা করা, কিন্তু রিটার্নেবল ডিপোজিট হচ্ছে আমাদের একটা দায়। কিভাবে দায় সৃষ্টি হলে একটা উদাহরণ দিলে প্রিয় শিক্ষার্থী ভালো বুঝতে পারবা। যেমন মনে করো তুমি একটা কোম্পানির মালিক, তুমি কিছু কর্মচারী নিয়োগ করছো, যাদের প্রত্যেকের কাছ থেকে 2 লাখ টাকা করে জমা রাখছো সিকিউরিটি মানি হিসাবে। পরবর্তীতে এই মানিটা তুমি তাকে আবার ফেরত দিয়ে দিবা। সুতরাং তুমি যে জমা রাখলা এটা তো তোমার সম্পত্তি না, কিন্তু এটা হচ্ছে ক্লায়েন্টের সম্পত্তি। সুতরাং পরবর্তীতে ওই কর্মচারীকে এই টাকাটা ফেরত দিতে হবে। এটাকেই বলা হচ্ছে ফেরতযোগ্য জামানত। মানে জামানত হিসাবে রাখলা, এখন তাকে আবার চাকরি শেষে ফেরত দিয়ে দিবা। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট সম্বন্ধে আমরা জানি যে ক্লায়েন্টের সাথে ব্যাংকের যদি ভালো সম্পর্ক থাকে, অনেক সময় দেখা যায় ব্যাংকে তার অ্যাকাউন্টে টাকা না থাকলেও টাকাটা তাকে উত্তোলনের সুযোগ দেয়। এটাকেই বলা হচ্ছে ব্যাংকে টাকা না থাকা সাপেক্ষেও যদি কোনো ক্লায়েন্ট ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারে, তাহলে সেটাকেই বলা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। এটা কিন্তু ব্যবসায়ীর নিকট এক ধরনের দায়, এবং এটাই হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। অন্যান্য প্রদেয় অন্যান্য আরো দায় আছে, যেগুলা চলতি দায়ের মধ্যে পড়ে। 8 নম্বরে বলছে দেখো দীর্ঘমেয়াদী ঋণের চলতি সময়ের পরিপক্কতা, কারেন্ট ম্যাচুরিটি অফ লং টার্ম ডেট। এর মানে হচ্ছে মনে করো তোমার একটা ডিবেঞ্চার বা ঋণপত্র আছে, ঋণপত্রের সাথে সুদ আছে ধরো 10%। এই সুদটাকে তোমাদের পরিশোধ করতে হবে। সুতরাং এই সুদটা যদি তুমি 1 বছরের মধ্যে পরিশোধ করো, বা ইন্টারেস্ট পেয়েবল, তো ইন্টারেস্ট পেয়েবলটা তোমার 1 বছরের মধ্যে এটাকে পরিশোধ করতে হয়। সুতরাং এটাকেই বলা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের চলতি সময়ের পরিপক্কতা। দীর্ঘমেয়াদী ঋণ আছে, সেটা চলতি সময়ের মধ্যে এই ঋণের টাকাটা তোমাকে পরিশোধ করতে হবে। এটাকে আমরা বলতেছি কারেন্ট লায়াবিলিটিস। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু এবার দেখি চলতি দায়ের শ্রেণী বিভাগ। চলতি দায়কে আমরা কত ভাগে ভাগ করতে পারতেছি একটু খেয়াল করলেই বুঝতে পারবা। ক্লাসিফিকেশন অফ কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিসকে আমরা মোটামুটি ভাবে 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে সুনির্দিষ্ট বা সুনিশ্চিত দায়, যেটাকে বলি আমরা স্পেসিফিক লায়াবিলিটিস। আর হচ্ছে আনুমানিক বা প্রাক্কলিত দায়, যেটাকে ইংরেজিতে বলা হয় এস্টিমেটেড লায়াবিলিটিস। আর হচ্ছে সম্ভাব্য বা ঘটনা সাপেক্ষ দায়, এটাকে বলা হয় কন্টিনজেন্ট লায়াবিলিটিস। আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু কারেন্ট লায়াবিলিটিস, কন্টিনজেন্ট লায়াবিলিটিস। এই যে কন্টিনজেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস, এগুলোই কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই বিষয়গুলো সম্বন্ধে একটু ধারণা নিতে হবে, এই জন্য যে পরবর্তীতে আমাদের অঙ্ক করার সুবিধার জন্য। তো আমরা দেখি অ্যানালাইসিস অফ লায়াবিলিটিস। এই যে লায়াবিলিটিসগুলো আমরা বললাম, সেই লায়াবিলিটিসগুলো আমরা কি, যেমন নির্দিষ্ট বা সুনিশ্চিত দায়, যেটাকে বলা হয় স্পেসিফিক লায়াবিলিটিস। তাহলে নামের সাথে কিন্তু একটা সুন্দর একটা মিল আছে। যেমন ব্যবসায়িক চুক্তি বা লেনদেন দ্বারা সৃষ্ট দায়, এটি পূর্বে হতে নির্ধারিত, নগদ অর্থে পরিমাপযোগ্য এবং পরিশোধ। তাহলে কি বলা হলো যে যেমন অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল তোমার ব্যবসা করতে গেলেই অ্যাকাউন্টস পেয়েবলের কিন্তু সৃষ্টি হবে, নোটস পেয়েবলেরও সৃষ্টি হতে পারে। সুতরাং এটাকে নিশ্চিতভাবে বলা যায়
এই দায়টা সৃষ্টি হবে এবং এই দায়টা নগদে পরিশোধ করতে হয় পরবর্তীতে। এই জন্য এটাকে বলা হচ্ছে সুনির্দিষ্ট বা সুনিশ্চিত দায়। এবার আসো আনুমানিক বা প্রাক্কলিত দায়। আনুমানিক বা এস্টিমেটেড লায়াবিলিটিস আমরা কোনটাকে বলতেছি? যে দায়ের অস্তিত্ব আছে ঠিকই, কিন্তু অর্থের পরিমাণ উদ্বৃত্তপত্রের তারিখে নির্ধারিত নেই, এ জাতীয় দায়ের পরিমাণ আনুমানিকভাবে নির্ধারণ করা হয়ে থাকে। যেমন বিক্রয় পরবর্তী সেবা প্রদানের আনুমানিক মূল্য, এটা হচ্ছে অনুমানিক বা আনুমানিক দায়। এটা আমরা কিন্তু অনুমান করে দায়টা নির্ধারণ করি। এখন বলবা কিভাবে দায়টা নির্ধারণ করি? যেমন মনে করো তুমি একটা বিক্রয় করলা, একটা এলইডি টেলিভিশন বিক্রয় করলা, মনে করো 60,000 টাকা, কিন্তু এই টেলিভিশনটা নষ্ট হয়ে যেতে পারে, কোনো পার্টসের ডিস্টার্ব হতে পারে। এটার জন্য তুমি যদি তাকে 5 বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়ে দাও যে পরবর্তী 5 বছর পর্যন্ত আপনার যে কোনো সমস্যা হলে আমি এটাকে ঠিক করে দিব, তাহলে দেখো ব্যবসায়ীর কাছে একটা দায়ের সৃষ্টি হলো, যেটাকে আমরা বলি বিক্রয় পরবর্তী সেবা। এই বিক্রয় পরবর্তী সেবা হচ্ছে আনুমানিক বা প্রাক্কলিত দায়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে যাই সম্ভাব্য বা ঘটনাক্ষেপ দায়, যেটাকে কন্টিনজেন্ট লায়াবিলিটি বলে। কন্টিনজেন্ট লায়াবিলিটি জিনিসটা কি একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে কন্টিনজেন্ট লায়াবিলিটি সম্বন্ধে দেখো IAS 37.86 কি বলছে? সিন্স দেয়ার ইজ কমন গ্রাউন্ড as regards liabilities that are uncertain, IAS 37 also deals with contingencies. It requires that entities should not recognize contingent liabilities but should disclose them unless the possibility of an inflow of economic resources is removed. তাহলে এই যে সুন্দর একটা কথা বলছে IAS 37 এটা সোজা কথা। এটা মানে হচ্ছে এরকম যে তুমি যদি বাংলায় ব্যাখ্যা করো তাহলে এরকম একটা জিনিস দাঁড়ায়, যে সকল দায় ভবিষ্যতে ঘটতে পারে তাকে ঘটনা সাপেক্ষ দায় বা ঘটনাক্ষেপ দায়ও বলে। বিশেষ কোনো ঘটনা ঘটলেই কেবল এ দায়ের সৃষ্টি হতে পারে, বিশেষ কোনো ঘটনা না ঘটলে কিন্তু এ দায়ের সৃষ্টি হয় না। যেমন আমরা বলতেছি বিচারাধীন মামলাজনিত দায়। এখন বিচারাধীন মামলাজনিত দায় কিভাবে সৃষ্টি হচ্ছে? মনে করো তোমার একটা মামলা বিচারাধীন আছে, আদালতে আছে, মামলাটা তোমার পক্ষেও যেতে পারে আবার কিন্তু বিপক্ষেও যেতে পারে। যদি মামলাটা তোমার পক্ষে যায় তাহলে কন্টিনজেন্ট অ্যাসেটের সৃষ্টি হয়ে গেল, আর যদি মামলাটা তোমার বিপক্ষে যায় তাহলে কন্টিনজেন্ট লায়াবিলিটির সৃষ্টি হয়ে গেল। কি প্রিয় শিক্ষার্থী, বোঝা যাচ্ছে? এভাবে আমরা কন্টিনজেন্ট লায়াবিলিটিটাকে চিনব। এবার আমরা দেখি আমাদের অঙ্ক করতে লাগবে যেমন প্রদেয় নোটের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ নোটস পেয়েবল। তো নোটস পেয়েবলকে আমরা মোটামুটি ভাবে দুইটা ভাগে ভাগ করতে পারি। যেমন একটা হচ্ছে সুদ সমেত নোট, ইন্টারেস্ট বিয়ারিং নোট, যেটাকে বলা হয় এটার ভিতরে সুদটা ঢুকানো আছে বা সুদের পার্সেন্টেজ থাকবে। আর এটা হচ্ছে সুদবিহীন নোট, নন ইন্টারেস্ট বা জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট। প্রিয় শিক্ষার্থী, এখানে দুইটা নোটের কথা বলছি আমি। দেখো, একটা হচ্ছে সুদ থাকবে, একটা হচ্ছে সুদবিহীন নোট। তাহলে সুদ যেটা সুদ সমেত নোট, ইন্টারেস্ট বিয়ারিং নোট, এ ব্যাপারে একটু ধারণা নিতে পারি আমরা। যে নোটে আসল টাকা সহ বার্ষিক সুদের হার উল্লেখ থাকে তাকে সুদ সমেত নোট বলে। যেমন নোটের মেয়াদকাল শেষে আসল টাকার সাথে সুদ পরিশোধ করতে হয়। তাহলে কি বোঝা গেল? যে নোটের সাথে আসল টাকার সাথে সুদের হারটাও উল্লেখ থাকে তাকে আমরা বলবো ইন্টারেস্ট বিয়ারিং নোট বা সুদ সমেত নোট। এবার সুদ সমেত নোটের একটা উদাহরণ দিয়ে আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করতেছি। যেমন মনে করো মিস্টার খলিলুর রহমান bought 30,000 টাকা from one bank on 4 months note at the rate of 12% interest. মিস্টার খলিলুর রহমান ওয়ান ব্যাংক থেকে একটা 30,000 টাকার একটা ঋণ নিতেছে নোট হিসাবে, কিন্তু সেটার উপরে তাকে কত 12% হারে ইন্টারেস্টের টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে দেখো এখানে পার্সেন্টেজটা উল্লেখ আছে না?
তার মানে এরকম পার্সেন্টেজ উল্লেখ থাকলেই আমরা ধরে ফেলবো যে এটা হচ্ছে ইন্টারেস্ট বিয়ারিং নোট। আর ইন্টারেস্ট বিয়ারিং নোট ধরে ফেলতে পারলেই ইন্টারেস্ট বিয়ারিং নোটের যে জাবেদাগুলো আছে আমরা ওইভাবে জাবেদা দিব, তাহলে আর আমাদের অঙ্ক করা অসুবিধা হবে না। তো আরেকটু ক্লিয়ার বোঝার জন্য দেখো, আমরা একটা প্রদেয় নোটের নমুনা প্রদর্শন করছি, একটু ভালো করে খেয়াল করো, নমুনাটা দেখলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন মনে করো মুন্নু সিরামিক লিমিটেড, একটা নামকরা কোম্পানি, ঢাকা বাংলাদেশ। মুন্নু সিরামিক একটা নোট দিতেছে, কিভাবে নোটটা লিখতেছে দেখ, খেয়াল করো। ডেট হচ্ছে 23/8/2020। উই প্রমিস টু পে টাকা 5 লাখ, 5 লাখ অনলি টু এবি ব্যাংক লিমিটেড আফটার 3 months উইথ ইন্টারেস্ট 13% পার অ্যানাম। তার মানে সে তার ক্লায়েন্টকে প্রমিস করতেছে যে 5 লাখ টাকা এবি ব্যাংকের মাধ্যমে 3 মাস পরে পরিশোধ করা হবে এবং 13% হারে বার্ষিক সুদ প্রদান করা হবে। এই যে 13% হারে বলছে না, এটাই হচ্ছে ইন্টারেস্ট বিয়ারিং নোট। তাহলে ইন্টারেস্ট বিয়ারিং নোট সম্বন্ধে ক্লিয়ার হলো। এবার আমরা চলে যাই নন ইন্টারেস্ট বিয়ারিং নোট বা সুদবিহীন নোট বা জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট। আমরা কিভাবে বলতেছি, সুদবিহীন নোটে কোনো প্রকার সুদের হার উল্লেখ থাকে না। এই ধরনের নোটে আসল টাকার সাথে সুদের পরিমাণ অন্তর্ভুক্ত থাকে। সুদবিহীন নোটের ছক সুদ সমেত নোটের ছকের মতোই, তবে এক্ষেত্রে সুদের হার উল্লেখ থাকে না। তাহলে কি বোঝা গেল যে সুদের হার কিন্তু উল্লেখ থাকে না, কিন্তু এ কথা কিন্তু বলা নাই সুদ থাকে না। সুদ আছে, কিন্তু সুদটা সরাসরি টাকায় উল্লেখ আছে, সুদের হার ও পার্সেন্টেজ আকারে উল্লেখ থাকে না। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন সেলিম কর্পোরেশন বড 50,000 টাকা on November 1, 2005 বাই সাইনিং টাকা 51,125 3 month জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট। তাহলে দেখো 50,000 টাকা সে ঋণ নিতেছে সেলিম কর্পোরেশন, কিন্তু তার ইন্টারেস্টটা ডাইরেক্ট পার্সেন্টেজে উল্লেখ নাই, কিন্তু সে যখন 3 মাস পরে পরিশোধ করতে যাবে তখন তাকে পরিশোধ করতে হবে 51,125 টাকা। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, 50,000 টাকা 51,125 টাকা, মানে 1,125 টাকা তাকে বাড়তি পরিশোধ করতে হচ্ছে। এই যে বাড়তি পরিশোধ করতে হচ্ছে, এই টাকাটাকে আমরা বলতেছি জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট। এটা কিন্তু এক ধরনের ইন্টারেস্ট, এই টাকাটা সহ তাকে পরিশোধ করতে হবে, কিন্তু এটার নাম হচ্ছে জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট। তো আমরা একটু সামনের দিকে যাই। দেখো কন্টিনজেন্ট অ্যাসেট বা সম্ভাব্য বা ঘটনাক্ষেপ সম্পত্তি। আমরা এতক্ষণ কন্টিনজেন্ট লায়াবিলিটি নিয়ে আলোচনা করলাম। অঙ্কতে কিন্তু কন্টিনজেন্ট অ্যাসেটেরও অস্তিত্ব আছে, কিন্তু সাধারণত আমাদের অঙ্কতে এটা প্রকাশিত হয় না। তো কন্টিনজেন্ট অ্যাসেট সম্বন্ধে IAS 37.31 থেকে 35 কি বলছে দেখো। কন্টিনজেন্ট অ্যাসেট should not be recognized but should be disclosed where an inflow of economic benefits is probable, when the realization of income is virtually certain, then the related assets is not a contingent asset but its recognition is appropriate. তার মানে এখানে বোঝা যাচ্ছে কন্টিনজেন্ট দায় যেরকম আছে, কন্টিনজেন্ট অ্যাসেটও আছে, কিন্তু এটা সাধারণত রিকগনাইজ না। যেমন কন্টিনজেন্ট অ্যাসেট বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি, বিচারাধীন মামলাজনিত সম্পত্তি। এখন তোমার একটা মামলা বিচারাধীন আছে, সে মামলাটা তোমার পক্ষেও আসতে পারে, বিপক্ষেও যেতে পারে। যদি তোমার পক্ষে আসে তাহলে তোমার সম্পত্তি অর্জিত হলো, তাহলে এটাকেই বলা হচ্ছে বিচারাধীন মামলাজনিত সম্পত্তি। আর যদি বিপক্ষে যায় তাহলে দায় সৃষ্টি হবে, তখন এটাকে আমরা বলবো কন্টিনজেন্ট লায়াবিলিটি। তো প্রিয় শিক্ষার্থী, বোঝা গেল কন্টিনজেন্ট অ্যাসেট, কন্টিনজেন্ট লায়াবিলিটি। এবার আমরা একটু সামনের দিকে, যেমন আমাদের চ্যাপ্টারের মূল জিনিস যেগুলা, যেমন আনুমানিক দায় এবং সম্ভাব্য দায়। আনুমানিক দায় এবং সম্ভাব্য দায়ের আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কিভাবে বলতে পারতেছি একটু খেয়াল করি। যেমন সংজ্ঞাগত ডিফারেন্সিয়েট যদি করি তাহলে আনুমানিক দায় কিন্তু আনুমানিক, মানে অনুমানের উপরে ভিত্তি করে ধরা হয়। আর কন্টিনজেন্ট লায়াবিলিটি হচ্ছে সম্ভাব্য, সম্ভাব্য কোনো ঘটনা ঘটবে তার উপরে ভিত্তি করে কন্টিনজেন্ট লায়াবিলিটির সৃষ্টি হচ্ছে। এবার আসো 2 নম্বরে প্রকৃতি বা ধরন।
এটার ধরনটা কেমন হচ্ছে, যেমন আনুমানিক দায় কিন্তু নিশ্চিত, এটাই দায়টা হবেই। আর কন্টিনজেন্ট লায়াবিলিটি হচ্ছে অনিশ্চিত, এই দায়টা হতেও পারে আবার নাও হতে পারে, মানে আনসার্টেইন যেটাকে বলা হচ্ছে। এবার আমরা 3 নম্বরে আসি, বিকল্প নাম। এটার নাম হিসেবে, বিকল্প নাম হিসেবে যেমন আনুমানিক দায় তো আছেই, এটা আর একটা নাম হচ্ছে প্রাক্কলিত দায়। আর কন্টিনজেন্ট লায়াবিলিটি এটা হচ্ছে আমাদের ঘটনা সাপেক্ষ দায়। যেমন একটা উদাহরণ দিলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে, যেমন পার্থক্যের মধ্যে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন বিক্রয়োত্তর সেবা। আমি মাল বিক্রয় করেছি, আমি আগেও বলেছি, বিক্রয় করেছি, পরবর্তীতে তাকে যদি বিক্রয়োত্তর সেবা প্রদান করি তাহলে আমি এটাকে বলবো আনুমানিক দায় বা এস্টিমেটেড লায়াবিলিটিস। আর কন্টিনজেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আছে যেমন বাট্টাকৃত বিলের দায়, বাট্টাকৃত বিলের দায় হতে পারে, এরপর বিচারাধীন মামলা হতে পারে, এগুলোকে আমরা বলতেছি কন্টিনজেন্ট লায়াবিলিটিস। নির্ভরশীলতা, 5 নম্বরে দেখো নির্ভরশীলতা। এখানে আনুমানিক দায়টা ভবিষ্যৎ কোনো ঘটনা ঘটার উপর নির্ভরশীল নয়, ভবিষ্যৎ কোনো ঘটনা ঘটবে বা না ঘটবে তার উপর নির্ভরশীল নয়, এটা আনুমানিক ধরে নিতে হবে, এটা ঘটবেই। আর কন্টিনজেন্ট লায়াবিলিটি হচ্ছে নির্ভরশীল, তার মানে এটা কোনো ঘটনা ঘটার উপরে নির্ভরশীল, ঘটনা ঘটলে দায় হবে, না হলে দায় হবে না। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি যে কারেন্ট লায়াবিলিটিস এন্ড কন্টিনজেন্ট লায়াবিলিটিস এর আমাদের যদি অঙ্ক করতে যাই তাহলে আমাদের কিন্তু জার্নাল করতে হয়। বিখ্যাত লেখকগণ বলেছেন যে জার্নাল, হু নোজ জার্নাল এন্ট্রিজ হি নোজ 50% অফ দ্য অ্যাকাউন্টিং। তুমি যদি জার্নাল জানো তাহলে অ্যাকাউন্টিং এর কিন্তু 50% শিখে ফেললা। সুতরাং এই জন্য আমরা বলবো তুমি খেয়াল করবা, জার্নালগুলো খুব ভালো করে মনে রাখবা, তাহলে অঙ্ক করার ক্ষেত্রে তোমার খুব সহায়ক ভূমিকা পালন করবে। যেমন দেখো 1 নম্বর জার্নাল বলছে হোয়েন ক্যাশ অ্যান্ড ক্রেডিট সেল অন অ্যাকাউন্ট, যখন তোমার ক্যাশ এবং ক্রেডিট সেল ধারে হবে তখন তুমি জাবেদা দিবা ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। 2 নম্বর বলছে দেখো হোয়েন সেলস ট্যাক্স পেয়েবল অন সেল, যখন সেলের উপরে তুমি সেলস ট্যাক্সটা পেয়েবল করবা তখন তোমার জাবেদা দিতে হবে সেলস ডেবিট, সেলস ট্যাক্স পেয়েবল হচ্ছে ক্রেডিট। এরপরে আমাদের বলছে 3 নম্বরে দেখো হোয়েন সেলস ট্যাক্স পেইড ইন ক্যাশ, যখন তুমি সেলস ট্যাক্সটা ক্যাশে পেইড করবা তখন তুমি জাবেদা দিবা দেখো সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এক্ষেত্রে দেখো দায় কমে যাচ্ছে, আমাদের সাথে সাথে ক্যাশও কমে যাচ্ছে, মানে দায়টাকে আমি ক্যাশে দিয়ে দিলাম। এবার আমরা দেখি 4 নম্বরে হোয়েন নোটস পেয়েবল ইস্যুড ইন ক্যাশ। আমাদের এই অঙ্কতে মূল যে জিনিসটা নোটস পেয়েবল নিয়ে যেহেতু আমরা আলোচনা করব, সেহেতু নোটস পেয়েবলের জার্নালটা একটু বেশি দিয়েছি। যেমন হোয়েন নোটস পেয়েবল ইস্যুড ইন ক্যাশ, নোটস পেয়েবল যখন ক্যাশে দেওয়া হবে, ইস্যু করা হবে, তখন তুমি জাবেদা দিবা ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল হচ্ছে ক্রেডিট। হোয়েন অ্যাডজাস্টিং এন্ট্রিজ, নোটস পেয়েবলের জন্য আমাদের দায় বকেয়া থাকবে, তার জন্য আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল হচ্ছে ক্রেডিট। 6 নম্বরে আসো দেখো হোয়েন নোটস পেয়েবল অ্যান্ড ইন্টারেস্ট পেয়েবল পেইড ইন ক্যাশ, যখন নোটস পেয়েবল এবং ইন্টারেস্ট পেয়েবল দুইটা মিলে আমরা পরিশোধ করব নগদে, তখন আমাদের জাবেদা দিতে হবে, খেয়াল করো, নোটস পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। হোয়েন নন ইন্টারেস্ট বিয়ারিং নোটস ইস্যুড, যখন আমরা নন ইন্টারেস্ট বিয়ারিং নোট ইস্যু করব তখন জাবেদা দিব ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ডেবিট, আর নোটস পেয়েবল হচ্ছে ক্রেডিট। জাবেদাটার চেঞ্জ আসতেছে, খেয়াল করছো কিনা। এবার দেখো 8 নম্বরে বলছে ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাডজাস্ট অন নন ইন্টারেস্ট বিয়ারিং নোট, নন ইন্টারেস্ট বিয়ারিং নোটের সাথে যখন ইন্টারেস্ট এক্সপেন্স তুমি অ্যাডজাস্ট করবা তখন জাবেদা দিবা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট। হোয়েন সাবস্ক্রিপশন রেভিনিউ অ্যাডভান্স রিসিভ, যখন তুমি চাঁদা বাবদ কোনো অ্যাডভান্স টাকা পেয়ে যাবা, সার্ভিস দাও নাই অথচ টাকা পেয়ে গেছো, তখন সেই ক্ষেত্রে তুমি জাবেদা দিবা ক্যাশ ডেবিট, আনআর্নড সাবস্ক্রিপশন রেভিনিউ ক্রেডিট। হোয়েন সাবস্ক্রিপশন রেভিনিউ আর্নড, যখন তুমি সাবস্ক্রিপশন রেভিনিউ আয় করে ফেলবা তখন তোমার দায় কমে যাবে, আয় বেড়ে যাবে। দেখো আনআর্নড সাবস্ক্রিপশন রেভিনিউ ডেবিট, সাবস্ক্রিপশন রেভিনিউ ক্রেডিট। হোয়েন ওয়ারেন্টি এক্সপেন্স পেইড, যখন আমি ওয়ারেন্টি এক্সপেন্সটাকে পেইড করব, ওয়ারেন্টি মানে তো বুঝোই,
যে নিশ্চয়তা বা গ্যারান্টি দেওয়া বা ওয়ারেন্টি দেওয়া যে আমি এটা যদি নষ্ট হয়, কোনো সম্পত্তি বিক্রি করলা, সম্পত্তি যদি পরবর্তীতে নষ্ট হয় সেটাকে কোম্পানি ঠিক করে দিবে, এর জন্য ওয়ারেন্টি দেওয়া হয়। তাহলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, ওয়ারেন্টির জন্য যদি কোনো খরচ হয়। হোয়েন অ্যাডজাস্টমেন্ট অফ ওয়ারেন্টি এক্সপেন্স বা ট্রান্সফার টু লাইবিলিটি, ওয়ারেন্টিটাকে তুমি যখন লাইবিলিটি ট্রান্সফার করবা তখন জাবেদা দিবা ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটিস ক্রেডিট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের বোঝা গেল এই জাবেদাগুলা দিয়ে পরবর্তীতে আমরা তোমাদেরকে অঙ্ক দেখাবো। তো আমরা এবার আসি একটা ছোট্ট একটা 4 মার্কের অঙ্কতে, যেটা প্র্যাকটিস ফর পার্ট বি এ যে ধরনের অঙ্ক আসে। খেয়াল করো, ফাবিনা কর্পোরেশন মেড ক্রেডিট সেল। ফাবিনা কর্পোরেশনে ক্রেডিট সেল আছে 30,000 টাকা, সে ধারে বিক্রয় করতেছে 30,000 টাকা, হুইচ আর সাবজেক্ট 6% সেলস ট্যাক্স। যেটা হচ্ছে 6% হচ্ছে সেলস ট্যাক্স দেওয়া আছে, কিন্তু সেলস ট্যাক্সটা কিন্তু বাইরে আছে। দ্য কর্পোরেশন অলসো মেড ক্যাশ সেলস, টোটাল টাকা 19,610, সে ক্যাশ সেল করতেছে 19,610 টাকা, ইনক্লুডিং 6% সেলস ট্যাক্স। এটার ভিতরে কিন্তু সেলস ট্যাক্সটা 6% ঢুকানো আছে। তাহলে প্রিপেয়ার দ্য এন্ট্রি টু রেকর্ড ফাবিনাস ক্রেডিট সেল, এটা ধারে বিক্রয়ের জন্য জাবেদা দিতে বললো। আর প্রিপেয়ার এন্ট্রি টু রেকর্ড ফাবিনাস ক্যাশ সেল, এটা ক্যাশ সেলের জন্য জাবেদা দিতে বললো। এখানে আমরা জাবেদা দেওয়া শুরু করার আগে যেটা আমরা মনে রাখতে হবে সেটা হচ্ছে, একটা হচ্ছে সেলস ট্যাক্স টাকার সাথে ঢুকানো আছে, আরটা হচ্ছে সেলস ট্যাক্সটা বাইরে আছে। দুইটার জন্য কিন্তু সিস্টেম দুই রকম। যেমন তুমি ধারে বিক্রয় করছো, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 31,800, সেলস ট্যাক্স ক্রেডিট, সেলস ক্রেডিট। এই 1,800 টাকা কিভাবে বের করলাম? সেলস ট্যাক্সটা দেখো 30,000 টাকার সরাসরি 6% করে দিবা। 30,000 টাকার 6% করলে হলো 1,800 টাকা। এই 1,800 টাকা আমরা সেলস ট্যাক্স হিসেবে দেখালাম। তার মানে কি, সেলস করছো সাথে সেলস ট্যাক্স পাইছো 6%, তাহলে এটা আলাদা আছে, সেলস থেকে আলাদা আছে, এই জন্য সরাসরি পার্সেন্টেজ করে দিলাম 6%। আর দ্বিতীয় নম্বরের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম, একটু খেয়াল করলে বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থী দেখো, ক্যাশ ডেবিট, সেলস ট্যাক্স ক্রেডিট আর সেলস ক্রেডিট। ক্যাশ বলছে 19,610, আমাদের অঙ্কতে ছিল ক্যাশ কিন্তু 19,610, এটা কিন্তু বাড়ে নাই। তার মানে যেহেতু ওরা বলছে ইনক্লুডিং 6% সেলস ট্যাক্স, সেলস ট্যাক্সের ভিতরেই ঢুকানো আছে। তো ভিতরে ঢুকানো থাকলে আমরা যখন যেভাবে বের করব, সেটা বের করার টেকনিকটা একটু খেয়াল করলে আমার মনে হয় তোমরা বুঝতে পারবা। যেমন 19,610 রে 6 দিয়ে গুণ করবা এবং 106 দিয়ে ভাগ করবা। এখন বলবা স্যার 106 দিয়ে আমি কেন করলাম? যেমন 6% আছে, এই জন্য 6 দিয়ে গুণ করবে, 106 দিয়ে ভাগ করবা। তোমার যদি অঙ্কতে 10% থাকে তখন তুমি 10 দিয়ে গুণ করবে, 110 দিয়ে ভাগ করবা। এইভাবে তুমি সেলস ট্যাক্সটা বের করতে পারো। তাহলে যখন ইনক্লুড থাকবে তখন তুমি এইভাবে বের করবা। তাহলে এইভাবে বের করলে আমাদের হইলো কত? 1,110 টাকা। তাহলে সেলস ট্যাক্স হচ্ছে 1,110 টাকা। আর 19,610 থেকে যদি আমি 1,110 বাদ দেই, তাহলে এই টাকাটা, সেলসের টাকাটা অটোমেটিক্যালি বের হয়ে আসবে। কি বোঝা গেল প্রিয় শিক্ষার্থী? আশা করি বুঝতে পারবা। একটু প্র্যাকটিস করো। দেখো আমরা এবার সি পার্টে আসি। প্র্যাকটিস ফর পার্ট সি, এটা একটু বড় অঙ্ক, 10 মার্কের অঙ্ক যে হিসাবে থাকে। একটু খেয়াল করো, ফলোইং আর দ্য সিলেক্টেড আইটেমস টেকেন ফ্রম দ্য অ্যাকাউন্টিং রেকর্ডস অফ দ্য পদ্মা কোম্পানি। পদ্মা কোম্পানির কিছু রেকর্ড দেওয়া আছে। এগুলা আগের বছরের বা বছরের প্রথমে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। 1/1/2006 অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 1,20,000, নোটস পেয়েবল হচ্ছে 80,000, আনআর্নড সার্ভিস রেভিনিউ হচ্ছে 30,000, ভ্যাট পেয়েবল হচ্ছে কত? 40,000 টাকা। এবার ট্রানজেকশন ফর দ্য মান্থ অফ জানুয়ারি, অঙ্কটা তোমাকে জানুয়ারি মাসে করতে বলছে। সুতরাং জানুয়ারি মাসে যে ট্রানজেকশনগুলো দেওয়া আছে একটু ভালো করে খেয়াল করো। যেমন সোল মার্চেন্ডাইজ ফর ক্যাশ 50,000 টাকা, ইনক্লুসিভ অফ 15% ভ্যাট। 15% ভ্যাট ভিতরে ঢুকানো আছে, তুমি সেল করছো 50,000 টাকা। এবার 8 তারিখে বলছে দেখো, বড় 30,000 টাকা ফ্রম ওয়ান ব্যাংক অন 4 মান্থ নোট, 12% ইন্টারেস্ট। 12% ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট বিয়ারিং নোট যেটা, 12% ইন্টারেস্ট দেওয়া আছে। 30,000 টাকা তুমি ঋণ নিছো ওয়ান ব্যাংক থেকে। এবার 15 তারিখে আসো, দেখো বট মার্চেন্ডাইজ অন ক্যাশ 50,000 টাকা, অ্যান্ড অন অ্যাকাউন্ট হচ্ছে 80,000 টাকা ফ্রম হাশেম ট্রেডার্স।
তাহলে হাশেম ট্রেডার্সের কাছে তুমি পারচেস করছো 50,000 টাকা নগদে এবং ধারে হচ্ছে 80,000 টাকা। 20 তারিখে কি বলছে দেখো, পেইড ভ্যাট ট্রেজারি দ্যাট আর কালেক্টেড টিল ডিসেম্বর 2005। 2005-এ যে তোমার ভ্যাটটা ছিল সেই ভ্যাটটা তুমি সরকারি কোষাগারে জমা দিবা। 21 নম্বরে বলছে দেখো, প্রোভাইড সার্ভিস অর কাস্টমার হু পেইড ইন অ্যাডভান্স, তুমি সার্ভিসটা যে অ্যাডভান্স পেয়ে গেছিলা তার জন্য একটা জাবেদা দিতে বলছে 15,000 টাকা। 25 তারিখে কি বলছে দেখো, সোল্ড 150 ইউনিটস অফ দ্য নিউ প্রোডাক্ট, তুমি নিউ প্রোডাক্ট সেল করতেছো 150 ইউনিট, যার প্রতিটার দাম হচ্ছে 300 টাকা পার ইউনিট। ভ্যাট হচ্ছে 15% অফ চার্জ, ভ্যাট 15% চার্জ করা হবে। কালেক্টেড দেয়ার ফর দ্য সোল্ড আনটিল আর সাবজেক্ট টু 1 ইয়ার্স ওয়ারেন্টি, এই পণ্যটার সাথে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে, তার মানে 1 বছরের বিক্রয়ত্ব সেবা দেওয়া আছে, তোমার 1 বছর পর্যন্ত এটা বিক্রয়ত্ব সেবা দিতে হবে। 30 তারিখে বলছে দেখো, সোল্ড মার্চেন্ডাইজ অন ক্যাশ টাকা 30,000 অ্যান্ড অন অ্যাকাউন্ট 40,000 ফর হুইচ এ নোটস রিসিভড উইথ 60 ডেজ ম্যাচুরিটি। 60 ডেজ ম্যাচুরিটিতে তুমি কি করছো, কিছু সোল্ড করছো, ক্যাশে সেল করছো 30,000 টাকা এবং ধারে সোল্ড করছো কত, 40,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার আমরা দেখি রিকোয়ারমেন্টে কি বলছে। রিকোয়ারমেন্টে বলছে জার্নালাইজ দ্য জানুয়ারি ট্রানজ্যাকশন, জানুয়ারিতে জার্নাল দিতে বলছে। শো দ্য মান্থ এন্ড অ্যাডজাস্টিং এন্ট্রিজ, মাসের শেষে একটা অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে বলছে। শো কারেন্ট লায়াবিলিটিস পজিশন 1/2/2006, কারেন্ট লায়াবিলিটিসের পজিশনটা আমাকে দেখাইতে বলছে। তো কারেন্ট লায়াবিলিটিস পজিশন আমরা দেখাবো। প্রথমে আমরা দেখি জার্নাল এন্ট্রিজ। দেখো, তুমি সেল করছিলা নগদে এবং সাথে ভ্যাট ছিল, তাহলে ক্যাশ ডেবিট 50,000 টাকা, সেলস রেভিনিউ হচ্ছে 43,478 টাকা, ভ্যাট পেয়েবল হচ্ছে 6,522 টাকা। এখন আমাদের ভ্যাটটা, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, ভ্যাটটা কিভাবে বের করলাম। যেহেতু ভ্যাটটা ভিতরে ঢুকানো আছে, ওখানে বড়া ছিল, তোমরা খেয়াল করছো কিনা, ইনক্লুসিভ মানে ভিতরে ঢুকানো ছিল, এই জন্য 15% হার। এই জন্য আমরা তোমাদের আগেই শিখাইছি 15% হার থেকে 15/115 দিয়ে গুণ করবা, তাহলে 50,000 15 দিয়ে গুণ করলাম, 115 দিয়ে ভাগ করলাম, আমাদের আসলো 6,522 টাকা। তাহলে 50,000 থেকে 6,522 টাকা যখন আমরা বাদ দিব, তখন দেখো অটোমেটিক্যালি সেলস রেভিনিউ টাকাটা চলে আসবে 43,478 টাকা, অথবা তুমি 100 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ করলে এই টাকাটা চলে আসবে। তো শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে যাই। দেখো, 8 নম্বরে বলছিল নোটস পেয়েবল তুমি পাইছো ক্যাশে, নোটস পেয়েবল ইস্যু করেছো, তো ইস্যু করার জন্য আমরা জাবেদা দিব ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট 30,000 টাকা। এবার আমরা দেখি 15 তারিখে বলছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেস করছো, তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এরপর আমরা দেখি ভ্যাট পেয়েবল, তুমি সরকারি কোষাগারে ভ্যাট পরিশোধ করে দিয়েছো, ভ্যাট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এবার 21 তারিখে বলছে আনআন সার্ভিস রেভিনিউটা পরিশোধ করে দিয়েছো, আনআন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এবার 25 তারিখে আসো, দেখো আমরা সেলস করছি, সাথে ভ্যাট পেয়েবল আছে, যেমন ক্যাশ ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট, ভ্যাট পেয়েবল ক্রেডিট। এখানে সরাসরি 15% আমরা ধরছি, এই জন্য যেটা এটা বাহিরে আছে, মানে সেলসের বাইরে যদি ভ্যাট থাকে তাহলে সরাসরি আমরা 15% ধরবো। এবার 30 তারিখে বলছে দেখো ক্যাশ ডেবিট, নোটস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, আমরা ক্যাশ এবং নোটস রিসিভেবলের মাধ্যমে সেল করছি, এই জাবেদা দিয়ে দিবা। এবার দেখো 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ। তো অ্যাডজাস্টিং এন্ট্রিজ আমরা কিভাবে করব, তোমরা তো জানোই, যদি সুদ বকেয়া থাকে তাহলে আমরা জাবেদা দেব ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আমাদের একটা 30,000 টাকার নোট ছিল 12% হারে, যেটা আমাদের 23 দিনের নোটটা বকেয়া ছিল, যেমন ওখানে হয়তো জানুয়ারি 8 তারিখে নোটটা নেওয়া হয়েছিল, এই জন্য 23 দিন তুমি এভাবে করবা 23/360, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এবার দেখো আমাদের কিছু লেজার করতে বলছে। প্রিয় শিক্ষার্থী, লেজারগুলো আমরা এইভাবে করব, টিসকে লেজারগুলো করেছি। দেখো অ্যাকাউন্টস পেয়েবল, ব্যালেন্স বিডি 1,20,000, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 80,000, যোগ করলে হলো 2 লাখ। এবার ব্যালেন্স সিডি আমরা বের করলাম 2 লাখ, ব্যালেন্স বিডি হয়ে গেল 2 লাখ। এটা পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল সেকশন যেটা দেখাইতে বলছে, যেটা আমাদের দায় দেখাইতে বলছে, সেগুলোতে লাগবে। ঠিক একইভাবে নোটস পেয়েবলটা আমরা করতে পারি, যেমন ব্যালেন্স বিডি 80,000, ক্যাশ আসলো, এগুলো জাবেদার থেকে আসতেছে, ক্যাশ 30,000, যোগ করলে 1,10,000, ব্যালেন্স সিডি হচ্ছে 1,10,000। এবার আসো আনআন সার্ভিস রেভিনিউ, আনআন সার্ভিস রেভিনিউ ব্যালেন্স বিডি ছিল 30,000, এখানে সার্ভিস রেভিনিউ বাবদ ডেবিটে ছিল 15,000, বিয়োগ করলে আমাদের ব্যালেন্স সিডি হলো 15,000, ব্যালেন্স বিডি হচ্ছে 15,000। এবার ভ্যাট পেয়েবল বাবদ
দেখো ভ্যাট পেয়েবল আমাদের ব্যালেন্স বিডি হচ্ছে 40,000, ক্যাশ বাউন্স 6,522, ক্যাশ আরও আসছে 6,750 টাকা। এবার ক্যাশ ডেবিট ছিল আমাদের ভ্যাট পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট ছিল 40,000, ব্যালেন্স শিটে 13,272 টাকা। এবার ইন্টারেস্ট পেয়েবল ওই একইভাবে ব্যালেন্স বিডি হচ্ছে নীল ছিল, আমাদের কিছু ছিল না। ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 230 টাকা, যোগ বিয়োগ করে আমরা ব্যালেন্স শিটে পাইলাম 230 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা লেজারগুলা করলাম, এই লেজারের ব্যালেন্সগুলা দিয়ে আমরা কারেন্ট লায়াবিলিটিস পজিশন অন 1/2/2006 একটা আমরা কারেন্ট লায়াবিলিটিসের অংশটা দেখাবো ব্যালেন্স শিটের মধ্যে। একটা পার্শিয়াল ব্যালেন্স শিট বলতে পারো এটা। যেমন অ্যাকাউন্টস পেয়েবল 2 লাখ, নোটস পেয়েবল হচ্ছে 1,10,000, আনআর্ন সার্ভিস রেভিনিউ 15,000, ভ্যাট পেয়েবল হচ্ছে 13,272 টাকা, আর ইন্টারেস্ট পেয়েবল হচ্ছে 230 টাকা। টোটাল আমরা যোগ করলাম, দেখো টোটাল কারেন্ট লায়াবিলিটিস আমরা পাইলাম 3,38,502 টাকা। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট সিটা হয়ে গেল। এইভাবে আমরা একটা বড় অঙ্কের সমাধান করতে পারি। আশা করি বুঝতে পারছো, এবং ভালো করে মনোযোগ দিয়ে লেকচারটা খেয়াল করো, আশা করি বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থী, আমরা আর বেশি কিছু আলোচনায় যাচ্ছি না। আমরা যে অঙ্কগুলা করলাম বা যে জিনিসগুলা দেখালাম সেটা আমরা বিভিন্ন বই থেকে পেয়েছি, যেমন কাইসো ডোনাল্ড ওয়াগানেন্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং IFRS এডিশন 2011, এই বইটা তোমরা ফলো করবা। সাথে GOB গভর্নমেন্ট অফ বাংলাদেশ, যেমন আমরা ভ্যাট ট্যাক্স এগুলো আমরা আনলাম, এগুলা কিন্তু এখান থেকে আনা হয়েছে। GOB গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাক্ট 1991 অ্যান্ড ভ্যালু অ্যাডেড ট্যাক্স রুলস 1991। তো শিক্ষার্থী, আমরা এই চ্যাপ্টার থেকে যা শিখতে পারলাম এবং যা বুঝতে পারলাম সংক্ষেপে একটু বলি। যেমন হোয়াট ইজ কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস কি আমরা জানতে পারলাম। আইডেন্টিফাই দ্য মেজর টাইপস অফ কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিসের প্রকারভেদগুলো আমরা দেখতে পারলাম। ফিচার্স অফ কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিসের যে আমাদের বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা জানলাম। হোয়াট ইজ নোটস পেয়েবল, নোটস পেয়েবল সম্বন্ধে আমরা জানলাম। ক্লাসিফিকেশন অফ নোটস পেয়েবল, নোটস পেয়েবলের শ্রেণী বিভাগ সম্বন্ধে আমরা জানলাম। ক্যালকুলেট নোটস পেয়েবল, নোটস পেয়েবল আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি, ভ্যাট পেয়েবল কিভাবে ক্যালকুলেশন করতে পারি সে সম্বন্ধে জানলাম। ইন পজিশন ইন কারেন্ট লায়াবিলিটিস ইন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টে কারেন্ট লায়াবিলিটিসটা কিভাবে দেখাবো সেটাও আমরা শিখলাম। হোয়াট ইজ কন্টিনজেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্ট অ্যাসেট, কন্টিনজেন্ট লায়াবিলিটি এবং কন্টিনজেন্ট অ্যাসেট সম্বন্ধে আমরা জানতে পারলাম। তো পুরা মোটামুটি এই অল্প সময়ের লেকচারের মধ্যে তোমাদের চ্যাপ্টার সম্বন্ধে পুরা ধারণাটা দিয়ে দিলাম। যদি একটু ভালো করে খেয়াল করো এবং লেকচারটা দেখো মনোযোগ দিয়ে, আশা করি ইনশাল্লাহ সব পুরাটা বুঝতে পারবা। তো আজকে আর বেশি কিছু আলোচনা করতেছি না। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে, তোমাদের সবার স্বাস্থ্য ভালো থাকুক, সুস্বাস্থ্য রক্ষা করো, করোনা পরিস্থিতিতে ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।